ভগবান বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের দেহধাতু এবং স্তূপের মধ্যে থাকা মণিমুক্তাগুলো বিদেশিদের কাছে কিভাবে পৌঁছে গেল। সম্প্রতি একটি নিউজ হয়তো সকলেই দেখেছেন যে দীর্ঘ ১২৭ বছর পর বিদেশিদের কাছ থেকে ভারতে ফেরত আনা হয়েছে বুদ্ধের অস্থিসহ সে সময়কালীন বিভিন্ন মণিমুক্তা, যেগুলো শাক্য বংশীয়রা বুদ্ধের দাহক্রিয়া যেখানে করা হয় সেখানে স্তূপের মধ্যে পুঁতে রেখেছিলেন। ১২৭ বছর পর ভগবান বুদ্ধের পবিত্র পিপরাওয়া রত্ন ভারতে ফিরেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিদেশিরা কিভাবে বুদ্ধের দাহক্রিয়ার স্থানে থাকা অস্থি এবং মণিমুক্তাগুলো পেল। চলুন আজকের ভিডিওতে জেনে আসি অসাধারণ কিছু তথ্য। ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের আগের কিছু ঘটনা দিয়েই ভিডিওটি শুরু করছি। ভগবান বুদ্ধের বয়স যখন ৮০ বছর, বুদ্ধ তার শিষ্য প্রশিষ্যদেরকে সাথে নিয়ে কুশিনারার উদ্দেশ্যে যাত্রা করলেন। বৈশালীর চাপালচত্ত নামক স্থানে আসার পর বুদ্ধের মনে হলো তার মহাপরিনির্বাণের ঘোষণা দেওয়ার এটাই উপযুক্ত সময়। অতঃপর বুদ্ধ ভিক্ষুগণকে সমবেত করে ঘোষণা দিলেন, আজ হতে ৩ মাস পর আমি মহাপরিনির্বাণ লাভ করব। মহাপরিনির্বাণ লাভের ঘোষণা দিয়ে বুদ্ধ তার শিষ্য প্রশিষ্য নিয়ে চাপালচত্ত ত্যাগ করে কুশিনারার দিকে হাঁটতে শুরু করেন। এভাবে হাঁটতে হাঁটতে বুদ্ধ বৈশালী থেকে হাত্তিগামা হয়ে ভোগনগর পাড়ি দিয়ে পাবা নামের একটি স্থানে পৌঁছালেন। পাবার একটি আম্রবাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন। এই পাবা ছিল মল্লদের দ্বিতীয় রাজধানী। ওখানে চুন্দ নামে বুদ্ধের একজন ভক্ত ছিলেন। চুন্দ যখন জানতে পারলেন যে বুদ্ধ তার আম্রবাগানে অবস্থান করছেন, তখন তিনি সেখানে উপস্থিত হয়ে বুদ্ধকে ভোজনের জন্য আমন্ত্রণ জানালেন। বুদ্ধ চুন্দের এই আমন্ত্রণ গ্রহণ করেন। পরের দিন বুদ্ধ যখন চুন্দের বাড়িতে গেলেন, তাকে ভোজনে বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য পরিবেশন করা হয়েছিল, যার মধ্যে একটি ছিল শূকরমর্দক। বিভিন্ন গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে শূকরমর্দক হচ্ছে মাশরুমের মতো দেখতে ছত্রাক জাতীয় একটি উদ্ভিদ। যাই হোক, বুদ্ধ সেই শূকরমর্দক গ্রহণ করার পর বুঝতে পারলেন যে এই খাদ্য অন্য কেউ হজম করতে পারবে না। অতঃপর সেই শূকরমর্দক খাওয়ার সাথে সাথেই বুদ্ধের শরীরে পীড়া দেখা দিল। তার শরীর হতে রক্ত বের হতে লাগলো। তখন বুদ্ধ চুন্দকে বললেন, এই খাদ্য যাতে অন্য কাউকে দেওয়া না হয় এবং আমি খাওয়ার পর যেটুকু খাদ্য বেঁচে যাবে তা গর্তের মধ্যে যাতে ফেলে দেওয়া হয়। বুদ্ধকে এভাবে পীড়িত অবস্থায় দেখে চুন্দ এই গ্লানি বোধ করছিল যে তার এই খাদ্যদ্রব্য খেয়েই বুদ্ধের এই অবস্থা হয়েছে। বুদ্ধ চুন্দকে ডেকে বললেন, হে চুন্দ, তুমি এখনও আমার ততটুকুই প্রিয় আছো যতটুকু আগে ছিলে, বরং এখন তুমি আগের চাইতেও বেশি প্রিয় হয়েছ। যা হয়েছে এখানে তোমার কোনো দোষ নেই, তুমি এর নিমিত্ত ছিলে মাত্র। বুদ্ধ বলেছিলেন, আমার জীবনে 2টি ভোজন খুবই মহত্বপূর্ণ। একটি হচ্ছে সুজাতার পায়সান্ন, যেটি ভোজন করার পর আমি বোধিপ্রাপ্ত হয়েছি, এবং আরেকটি হচ্ছে তোমার ভোজন, যেটি করে আমি মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছি। অতঃপর বুদ্ধ চুন্দকে হাসি মুখে বিদায় দিয়ে শরীরে পীড়া নিয়ে শিষ্য প্রশিষ্যদেরকে নিয়ে আবারও কুশিনারার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কাকুত্তা নদী, যার বর্তমান নাম কানোয়া নদী, পার হবার পর বুদ্ধ সবাইকে দাঁড়াতে বললেন। ঠিক সেখানে দাঁড়িয়েই বুদ্ধ সবার উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি কুশিনারার শাল বৃক্ষের নিচে রাতের প্রথম প্রহরে মহাপরিনির্বাণে প্রবেশ করব এবং রাতের শেষ প্রহরে আমি পরিনির্বাপিত হব। এটা শুনে শিষ্যদের মনে দুঃখের বন্যা বয়ে গেল। কিন্তু বুদ্ধ বলেছিলেন, যেটা নির্ধারিত, যেটা অবশ্যম্ভাবী, পৃথিবীর কোনো দুঃখ তাকে টলাতে পারে না। বুদ্ধ আবারও পথ চলতে শুরু করলেন। অতঃপর হিরণ্যবতী নদী পার করে বুদ্ধ কুশিনারায় উপনীত হলেন। সেখানে পৌঁছানোর পর 2টা শাল বৃক্ষের নিচে বুদ্ধের শয্যা স্থাপন করা হয়। বুদ্ধ আনন্দকে ডেকে বললেন যে কুশিনারার মল্লরাজাদেরকে যাতে এটা জানিয়ে দেওয়া হয় যে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করতে যাচ্ছেন। এই খবর শোনার পরে মধ্যরাতেই কুশিনারাবাসী শাল বৃক্ষের নিচে এসে জমা হয়। দীর্ঘনিকায়ের মহাপরিনির্বাণ সূত্রে এরকম বলা হয়েছে, বুদ্ধ আনন্দকে বলেছিলেন, আমার মহাপরিনির্বাণের পর আমার পার্থিব দেহকে ধৌত করিয়ে 500 তুলার কাপড়ের স্তর দিয়ে যাতে মুড়িয়ে রাখা হয় এবং দাহক্রিয়ার পর আমার দেহাবশেষ এবং ছাইকে স্তূপ বানিয়ে রাজ্যের মুখ্য চৌরাস্তায় যাতে সুরক্ষিত রাখা হয় এবং এই স্তূপগুলোকে যাতে সেই সম্মান দেওয়া হয় যেই সম্মান আমাকে দেওয়া হয়েছে। যেই মুহূর্তে বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করলেন, মনে হলো যেন পৃথিবীতে একটি ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।
শাল বৃক্ষ থেকে ফুলগুলো বুদ্ধের চারপাশে এমনভাবে ছড়িয়ে পড়তে থাকে, মনে হয় যেন প্রকৃতিও এই মহাপুরুষের বিদায়ে শ্রদ্ধা প্রদর্শন করছে। দাহক্রিয়ার পূর্বে 7 দিনব্যাপী বুদ্ধের শরীর দর্শনের জন্য রাখা হয়। ওই সময় ষোড়শ জনপদ ছিল, যার মধ্যে বেশিরভাগই বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। বুদ্ধের দাহক্রিয়ার পূর্বেই তারা সেখানে যেতে চেয়েছিলেন। মল্লরাজ্যের অধিবাসীগণ বুদ্ধকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তারা অত্যন্ত গর্ববোধ করতেন যে তাদের বসবাসের স্থানের মধ্যেই বুদ্ধের মহাপরিনির্বাণ হয়েছে। আমরা যদি দীর্ঘনিকায়ের মহাপরিনির্বাণ সূত্রের দিকে তাকাই, সেখানে উল্লেখ করা হয়েছে যে মল্লরা যখন বুদ্ধের দাহক্রিয়া করার চেষ্টা করেছিলেন, তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়। তখন অনিরুদ্ধ স্থবির তাদেরকে বলেছিলেন যে বুদ্ধের অন্যতম শিষ্য মহাকাশ্যপ স্থবির 500 ভিক্ষুসঙ্গ নিয়ে দাহক্রিয়ার স্থানে আগমন করছেন। মহাকাশ্যপ স্থবির যখন সেই দাহক্রিয়ার স্থানে এসে উপস্থিত হলেন, এরপরেই বুদ্ধ নির্দেশিত উপায়ে অন্তিম কার্যাদি সম্পন্ন করা শুরু হয়। অতঃপর আয়ুষ্মান মহাকাশ্যপ এবং 500 ভিক্ষুর বন্দনা সমাপ্ত হলে বুদ্ধের চিতায় নিচ থেকেই আগুন ধরে যায়। যদিও এটা নিয়েও অনেকে প্রশ্ন করে থাকেন যে এমনটা কি আসলেই হতে পারে। কেউ কেউ বলেন যে মহাকাশ্যপ স্থবিরই আগুন দিয়েছিলেন। তবে আমি আপনাদেরকে সেটাই বর্ণনা করেছি যেটা মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ করা হয়েছে। বাদবাকি নিজের যুক্তি তর্ক বিশ্লেষণ দিয়ে চিন্তা করার অধিকার সকল ব্যক্তিরই আছে। যাই হোক, আমরা আবারও কাহিনীতে ফিরে যাই। অল্প কিছুক্ষণ পর সেখানে প্রবল বর্ষণ শুরু হয়। বর্ষণের কারণে চিতার আগুন নিভে তো যায়, কিন্তু ততক্ষণে বুদ্ধের দেহ অনেকটা ভস্মীভূত হয়ে যায়। অবশেষে বেঁচে যায় বুদ্ধের কপালের একটি অংশ, 4টি দাঁত, কাঁধের নিচের 2টি হাড় এবং বাকি দেহাবশেষের ছাই। বুদ্ধের এই দেহাবশেষগুলোকে একটি জারে করে নিয়ে মল্লশাসকদের পরিষদের একটি কক্ষের মধ্যে রাখা হয়। এখানেই মূলত সর্বস্তরের লোকজন এসে বুদ্ধকে সম্মান প্রদর্শন করেন। 8 প্রকারের গোষ্ঠী সেই স্থানটিতে উপস্থিত ছিলেন এবং তারা প্রত্যেকেই বুদ্ধের দেহধাতু পাওয়ার আশা ব্যক্ত করছিলেন। মল্লরা চিন্তা করলেন, বুদ্ধ যেহেতু মল্লরাজ্যের কুশিনারায় মহাপরিনির্বাণ লাভ করেছেন, তাই এই দেহধাতু পাওয়ার অধিকার তারা রাখেন। এই কারণে তারা বুদ্ধের দেহধাতুকে নিয়ে একটি সংস্থাগারে রাখেন। মল্লরা এটা অনুমান করেছিলেন যে যেহেতু বিভিন্ন রাজ্যের মধ্যে বুদ্ধের অনুসারীরা আছেন, তারা অবশ্যই এই দেহধাতু চাইতে আসবেন। ধীরে ধীরে তাদের এই অনুমান সত্যি হতে লাগল। অজাতশত্রু যখন জানতে পারলেন যে বুদ্ধের দেহধাতু এখানে রাখা হয়েছে, তিনি চেয়েছিলেন যে বুদ্ধের দেহধাতু মগধের মধ্যে সংরক্ষিত রাখা হোক। অতঃপর অজাতশত্রু তার এক বার্তাবাহকের মাধ্যমে চিঠি পাঠালেন মল্লদের কাছে এবং সেখানে লিখলেন যে ভগবান বুদ্ধের দেহধাতু পাওয়ার ইচ্ছা তিনি পোষণ করছেন। চিঠি পাঠালেও অজাতশত্রু জানতেন যে মল্লরা এই প্রস্তাবে কখনোই রাজি হবেন না। এ কারণে তিনি তার সৈন্য সামন্ত নিয়ে মল্লরাজ্যের উদ্দেশ্যে রওনা হন। পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে মনে হচ্ছিল যে বুদ্ধের দেহধাতু পাওয়ার জন্য হয়তো যুদ্ধের সৃষ্টি হতে পারে। একে একে লিচ্ছবিগণ এবং বৈশালীগণও তাদের বার্তা পৌঁছাতে থাকে। শাক্যরাও এটাকে নিজেদের বলে দাবি করতে থাকে। ব্রাহ্মণরাও এটার কিছু অংশ পাওয়ার দাবিদার বলে বার্তা পৌঁছাতে থাকেন। সংঘর্ষ হয়েই যাবে এমন এক পরিস্থিতিতে দ্রোণ নামের একজন ব্রাহ্মণ সকলের উদ্দেশ্যে বললেন যে আমরা সকলেই বুদ্ধের উত্তরাধিকারী, সকলেরই এটির উপর অধিকার আছে। সেক্ষেত্রে সবাই লড়াই করার পরিবর্তে ভালো এটাই হবে যদি আমরা সকলে মিলে এই ধাতুকে ভাগ করে নিই। এখান থেকেই মূলত বুদ্ধের ধাতুকে সবার মধ্যে ভাগ করার কাহিনীটি শুরু হয়। শুরুতেই 8টি যে প্রধান বংশগুলো ছিল তাদেরকে ভাগ করে দেওয়া হয়। প্রথম ভাগ পেলেন মগধরাজ অজাতশত্রু, দ্বিতীয় ভাগ পেলেন বৈশালীর লিচ্ছবিগণ, তৃতীয় ভাগ পেলেন কপিলাবস্তুর শাক্যগণ, চতুর্থ ভাগ পেলেন অল্লকপ্পের বুলিগণ, পঞ্চম ভাগ পেলেন রামাগ্রামের কলীয়গণ, ষষ্ঠ ভাগ পেলেন বেদদ্বীপের ব্রাহ্মণগণ, সপ্তম ভাগ পেলেন পাবার মল্লগণ এবং অষ্টম ভাগ পেলেন কুশিনারার মল্লগণ। এছাড়াও দ্রোণ ব্রাহ্মণ বুদ্ধের অস্থিকে 8 ভাগে ভাগ করে দেওয়ায় তিনি একটি কুম্ভ লাভ করলেন। এরপর পিপ্পলিবনের মৌর্যরা বার্তা পাঠাতে লাগলেন যে তারাও এই অস্থি পেতে চান। কিন্তু ততক্ষণে বুদ্ধের অস্থি 8 ভাগে ভাগ হয়ে যায় এবং আর কোনো অস্থি অবশিষ্ট ছিল না। এ কারণে বুদ্ধের দাহক্রিয়ার পর যে ছাইগুলো বেঁচে যায় সেগুলো মৌর্যদেরকে দেওয়া হয়। অতঃপর বিভিন্ন জনপদে এবং রাজ্যের মধ্যে সে রাজ্যের রাজারা বুদ্ধের পবিত্র ধাতু নিয়ে স্তূপ নির্মাণ করে সেগুলোকে সসম্মানে স্থাপিত করেন।
এভাবেই বুদ্ধের দেহাবশেষ রাজ্যের বিভিন্ন স্থানে 8টি স্তূপের মাধ্যমে সুরক্ষিত হয়ে যায়। এই 8টি স্তূপগুলো ছিল পিপ্রাওয়া স্তূপ, কুশিনারা স্তূপ, পাবা স্তূপ, বৈশালী স্তূপ, ব্যথাদীপা স্তূপ, অল্লকাপ্পা স্তূপ, রাজগৃহ স্তূপ এবং রামাগ্রাম স্তূপ। এই 8টা স্তূপের মধ্যে যেখানে বুদ্ধের দাহক্রিয়া করা হয় সেটার নাম হচ্ছে পিপ্রাওয়া স্তূপ। অর্থাৎ বুদ্ধের দাহক্রিয়ার স্থানকে স্মৃতি হিসেবে রাখতে সেই স্থানটিতে যেই স্তূপটি নির্মাণ করা হয়েছে সেটার নাম হচ্ছে পিপ্রাওয়া স্তূপ, যেটা নির্মাণ করেছিলেন শাক্য বংশীয়রা। তারা বুদ্ধের অস্থিগুলোকে একটি অস্থিকলসের মধ্যে রাখে। এরপর সেই অস্থিগুলোকে মাটির মধ্যে গর্ত খুঁড়ে সেই অস্থির চারপাশে বিভিন্ন মূল্যবান মণিরত্ন দিয়ে তারা মাটি চাপা দিয়ে দেয়। এরপর সেই মাটির উপরেই এরকম মাটির স্তূপ তারা নির্মাণ করেন। সুতরাং এতটুকু কাহিনীতে আমরা বুঝতে পারলাম যে বুদ্ধের মহাপরিনির্বাণের পর বুদ্ধের অস্থি নিয়ে 8টি স্তূপ নির্মাণ করা হয়েছিল। এর ঠিক 218 বছর পর সম্রাট অশোক যখন ক্ষমতায় আসেন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তিনি এই 8টি স্তূপের মধ্যে যান। তবে 8টি স্তূপের মধ্যে 7টি স্তূপ থেকে তিনি বুদ্ধের অস্থি বের করে আনতে পেরেছিলেন। একমাত্র রামাগ্রাম স্তূপ থেকে তিনি অস্থি বের করতে পারেননি, কারণ সে সময় সেটি পানির অভ্যন্তরে ছিল। যাই হোক, এই 7টি স্তূপ থেকে পাওয়া অস্থিকে ভাগ করে সম্রাট অশোক 84,000 স্তূপ নির্মাণ করেছিলেন। আগের 7টি স্তূপ থেকে অস্থি বের করার পর সেগুলোকে তিনি আবার পুনর্নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে এই স্তূপগুলো ভাঙতে ভাঙতে শেষ পর্যন্ত 8টি স্তূপের মধ্যে 3টি স্তূপের অস্তিত্ব পাওয়া যায়। এই 3টি স্তূপ হচ্ছে পিপ্রাওয়া স্তূপ, বৈশালী স্তূপ এবং রামাগ্রাম স্তূপ। এদের মধ্যে রামাগ্রাম স্তূপই হচ্ছে একমাত্র স্তূপ যেটি আজ পর্যন্ত খনন করা হয়নি। সুতরাং স্তূপ নিয়ে কাহিনী হচ্ছে সংক্ষেপে এতটুকু পর্যন্তই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্তূপে থাকা মূল্যবান মণিরত্নগুলো বিদেশিদের কাছে কিভাবে পৌঁছে গেল, যেগুলো আজকে প্রায় 127 বছর পর ফিরিয়ে আনা হয়েছে? এই কাহিনী জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে আজ থেকে 127 বছর আগে, অর্থাৎ 1898 সালে। এখন আমি যেই ঘটনাটি বর্ণনা করতে যাচ্ছি সেই ঘটনাটির গবেষণা করেছিলেন বিখ্যাত গবেষক চার্লস হেলেন। তার গবেষণাটিকেই আমি এখন আপনাদের সামনে বর্ণনা করতে যাচ্ছি। আমরা আগেই বলেছিলাম যে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর যে স্থানে বুদ্ধের দাহক্রিয়া করা হয়, এই পিপ্রাওয়া স্তূপটি হচ্ছে সেই স্তূপ যেটি নির্মাণ করেছিলেন শাক্য বংশীয়রা। এই গ্রামের আশেপাশেই কপিলাবস্তু ছিল বলে অনেকে মনে করেন, যদিও এই নিয়ে যেন বিতর্কের শেষ নেই। তবে বর্তমানে নেপালের তিরাওয়ারা কোটকে কপিলাবস্তু বলে ধরে নেওয়া হয়। বুদ্ধের মহাপরিনির্বাণের প্রায় 2000 বছরেরও বেশি সময় ধরে এই স্তূপটি অক্ষত অবস্থায় ছিল এবং নেপাল সীমান্তের ভারতীয় প্রান্তে এই স্তূপটি গাছপালা দিয়ে আচ্ছাদিত ছিল। কিন্তু 1896 থেকে 97 সালের দিকে ভারতে একটি দুর্ভিক্ষ হয় এবং ওই অঞ্চল অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়কালে সেই অঞ্চলে এস্টেট ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ইংল্যান্ডে বংশোদ্ভূত একজন নাগরিক উইলিয়াম ক্ল্যাংস্টন পেপে। এই এস্টেট ম্যানেজার বলতে আসলে কি বোঝায়? যারা বড় বড় জমি, প্রপার্টি বা সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন তাদেরকে বলা হয় এস্টেট ম্যানেজার। এই উইলিয়াম পেপে সে সময় বুদ্ধের দাহক্রিয়া যেখানে করা হয়েছিল সেই স্থানের আশেপাশেই অনেক বড় বড় জমি এবং প্রপার্টি দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন। 1898 সালে উইলিয়াম পেপে এস্টেট ম্যানেজার থেকে পদত্যাগ করে অ্যামেচার আর্কিওলজিস্ট হিসেবে কাজ করা শুরু করেন। অ্যামেচার আর্কিওলজিস্ট বলতে তাদেরকে বোঝায় যারা প্রত্নতত্ত্ববিদদের সাথে থেকে তাদের খনন কাজে সহায়তা করেন, অর্থাৎ মাটি খনন করে গুরুত্বপূর্ণ বস্তু বা তথ্য বের করাই ছিল এদের কাজ। তবে তখনও এই কাজে উইলিয়াম পেপে নতুন হওয়ায় খনন করে সেগুলোকে গবেষণা করার খুব একটা ভালো ধারণা তার ছিল না। আমরা একটু আগেই বলেছিলাম যে ওই অঞ্চলে একটি ঘূর্ণিঝড়ের পর ওই অঞ্চলটি ক্ষতিগ্রস্ত হয়, যে অঞ্চলটিতে উইলিয়াম পেপে দায়িত্ব পেয়েছিলেন। খনন কার্যে যখন উইলিয়াম পেপে দায়িত্ব পান, তিনি একদিন খেয়াল করলেন যে তার দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের মধ্যেই গাছে ঘেরা একটি স্থান রয়েছে যেটি কিছুটা উঁচু দেখতে। তার কাছে এটা একটা ঢিবির মতো মনে হয়েছিল। এই ঢিবি থেকে কিছু পাওয়া যেতে পারে এই কৌতূহলের কারণে তার মধ্যে এই স্তূপটি খনন করার আগ্রহ জন্মে। অতঃপর 18 জানুয়ারি 1898 সালের সকালবেলার ঘটনা। উইলিয়াম পেপে তার কর্মীদেরকে নিয়ে কাজ করা শুরু করলেন।
প্রথমত তারা স্তূপের ইটগুলো সরিয়ে সেটিকে কেটে 2 ভাগে ভাগ করলেন। এরপর সেই স্তূপের মাঝ বরাবর খনন করতে শুরু করেন। প্রায় 18 ফিট খনন করার পর পেপে অনেকটা কফিনের মতো দেখতে একটা সিন্দুক দেখতে পান। এটা দেখতে অনেকটা ইজিপশিয়ানদের মমি করে রাখা কফিনের মতো ছিল। 1 টনের চাইতেও বেশি ওজনের এই সিন্দুককে অনেক কষ্টের পর মাটির উপরে নিয়ে আসা হয়। এরপর চারপাশের মাটি সরিয়ে ধীরে ধীরে ঢাকনাটি সরানো শুরু হয়। ঢাকনাটি সরানোর পর উইলিয়াম পেপে যেটা দেখল তা সত্যিই অবর্ণনীয়। এখানে পানি রাখার পটের মতো কিছু একটা সে দেখতে পেল। সেটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করে পটটিকে নিরাপদে অন্য আরেকটি বাক্সে রাখল। এরপর আবারও ভেতরে তাকালো। পূর্বের পাত্রটির পাশেই আরেকটি পাত্র ছিল যেটা পাথরের তৈরি। এটিকেও সে বাক্সের মধ্যে রেখে দিল। এরপর সে খুবই সরু এবং চ্যাপ্টা একটি জার দেখতে পেল। এটিকেও সে অন্য একটি বাক্সে রাখল। এবং সর্বশেষ যেই অসাধারণ বস্তুটি সে পেল সেটি ছিল কাঁচের তৈরি একটি পাত্র, যার ঢাকনার উপরের অংশে একটা মাছের আকৃতি নির্মাণ করা ছিল। সেই পাত্রের ঢাকনাটি খোলার সাথে সাথেই চারদিকে চকচক করতে শুরু করলো, কারণ এই পাত্রটির মধ্যেই বিভিন্ন মণিমুক্তা জাতীয় বস্তু ছিল। এই সময়টা পেপের কাছে অবিশ্বাস্য ছিল, কারণ সে আশাই করেনি যে একটি জায়গার মধ্যে এত কিছু সে পাবে। সে ভাবতেই পারেনি যে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খনন কার্য সে পরিচালনা করে ফেলেছে। খনন কার্যে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো নিয়ে পেপে তার বাড়িতে চলে আসে। ধীরে ধীরে সে পাত্রগুলোর উপাদানগুলোকে একটি একটি করে দেখতে লাগলো। খুব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার পর সে দেখতে পেল এই মণিরত্নগুলোর সাথে কিছু ছাই এবং হাড্ডির কিছু ছোট ছোট অংশ মিশ্রিত অবস্থায় আছে। যেহেতু আমরা আগেই বলেছিলাম যে উইলিয়াম পেপে কোনো প্রত্নতত্ত্ববিদ ছিল না, এ কারণে সে এই উপাদানগুলো দেখে খুব একটা ধারণা করতে পারল না যে এগুলো কার অস্থি হতে পারে অথবা কোন সময়কার হতে পারে। অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরেও উইলিয়াম পেপে যখন এই উপাদানগুলো সম্পর্কে কোনো তথ্য বের করতে সমর্থ হলো না, তখন সে সবগুলো উপাদানকে একত্রিত করে আবার সিন্দুকের মধ্যে রেখে দিল। এরপর উইলিয়াম পেপে লিখতে শুরু করলেন তার জীবনের গুরুত্বপূর্ণ 2টি চিঠি। একটা চিঠি লিখছিলেন তার বন্ধু ভিনসেন্ট স্মিথকে উদ্দেশ্য করে, যিনি ওই মুহূর্তে ভারতের গোরাখপুরে একজন স্থানীয় জেলা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে তার গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা ছিল। অন্য চিঠিটা তিনি লিখছিলেন আরেকজন প্রত্নতত্ত্ববিদকে, যিনি এর আগেও অনেক খনন কার্য পরিচালনা করেছেন এবং এ বিষয়ে তার অভিজ্ঞতাও রয়েছে। তার নাম ছিল ডক্টর অ্যান্থন ফিউরার। চিঠি পাওয়ার পর এমন উপাদানের কথা শুনে তারা দুজনেই খুবই বিস্মিত হলেন এবং তারা উইলিয়ামকে চিঠির উত্তরে একটাই প্রশ্ন করেছিলেন যে সেই উপাদানগুলোর মধ্যে কোনো কিছু লেখা ছিল কিনা। চিঠির উত্তর পেয়ে পেপে আবারও সেই উপাদানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে লাগলেন এবং অনেক পরীক্ষা নিরীক্ষার পর সে দেখতে পেল যে একটা পাত্রের গায়ে গোলাকারভাবে কিছু লেখা খোদাই করা ছিল। সেখানে 36টা অজানা অক্ষরে কিছু একটা লেখা ছিল, যেটার অর্থ বের করা পেপের পক্ষে অসম্ভব ছিল, কারণ এমন লিপি সে আগে কখনোই দেখেনি। সুতরাং পেপে আর দেরি না করে কলমের সাহায্যে একটি কাগজের মধ্যে সেই অক্ষরগুলোকে হুবহু লিখতে শুরু করলেন। এরপর সে অক্ষর সম্বলিত এই কাগজকে চিঠির মাধ্যমে তার বন্ধু ভিনসেন্ট স্মিথ এবং অ্যান্থন ফিউরারকে পাঠালো। এটাই হচ্ছে উইলিয়াম পেপের লেখা সেই চিঠি, যেখানে সে হুবহু এই অক্ষরগুলোকে কপি করে তার বন্ধুকে পাঠিয়েছিলেন। অল্প কিছুদিন পর ভিনসেন্ট স্মিথ সেই লেখাগুলোকে অনুবাদ করে উইলিয়াম পেপেকে প্রেরণ করেন। সেখানে ভিনসেন্ট স্মিথ এই লেখার কী অর্থ বের করেন, চলুন সেটা শুনে আসি। ইয়ামা সালিলে নিদানি বুদ্ধাস্সা। ভিনসেন্ট স্মিথ এর ইংরেজি অনুবাদ করেছেন এরকমভাবে, The relics appear to be those of the Buddha himself. The relics appear to be Buddha himself. অর্থাৎ এই অস্থি স্বয়ং বুদ্ধের। এই চিঠি পড়ে উইলিয়াম পেপে খুবই অভিভূত হলো। সে কখনোই ভাবতে পারেনি যে 2500 বছর পূর্বের কোনো নিদর্শন সে উদ্ধার করতে পারবে, তাও বুদ্ধের মতো একজন খ্যাতিমান ব্যক্তিত্বের। এরপর ডক্টর ফিউরারও তার চিঠিতে উত্তর দেন এভাবে,
Führer's response was just as enthusiastic. He wrote back, "Your shrine contains rare relics of Lord Buddha." Your shrine contains relics of the Lord Buddha. অর্থাৎ তোমার পাঠানো উপাদানগুলো ভগবান বুদ্ধের। এতটুকুর মধ্যে উইলিয়াম পেপে নিশ্চিত ছিল যে সে বুদ্ধের অস্থি উদ্ধার করেছে এবং ব্যাপারটি নিয়ে সে খুবই আনন্দিত ছিল। এই ঘটনার ঠিক 4 সপ্তাহ পরে ডক্টর ফিউরার দেখা করতে যান উইলিয়াম পেপের সাথে। এই ছবিতে দেখা যাচ্ছে উইলিয়াম পেপে এবং ডক্টর ফিউরার একসাথে সেই খনন কার্য পরিদর্শন করছেন। এই পরিদর্শনের বেশ কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটল যেটার জন্য উইলিয়াম পেপে মোটেও প্রস্তুত ছিলেন না। খনন কার্যের সাথে জড়িত একজন ম্যাজিস্ট্রেট ডক্টর ফিউরার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসেন যে তিনি এখন অবধি যতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে এসেছেন সবগুলোই ছিল নকল। ডক্টর ফিউরার এতদিন যাবৎ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নামে অনেকগুলো নকল ধ্বংসাবশেষ বিক্রি করে আসছিলেন। ম্যাজিস্ট্রেটের করা এই অভিযোগটি সত্য ছিল। ডক্টর ফিউরার এটা জানার পরেই তার চাকরি থেকে পদত্যাগ করেন। এই ঘটনার পরেই উইলিয়াম পেপের খনন কার্য আরও প্রশ্নবিদ্ধ হয়। যেহেতু ডক্টর ফিউরার একজন প্রতারক ছিলেন, সবার এমন বিশ্বাস হতে থাকে যে হয়তো ডক্টর ফিউরার এবং উইলিয়াম পেপে দুজনেই এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। হয়তো বুদ্ধের অস্থির নাম করে নকল কিছু তারা প্রদর্শন করছেন। অথচ উইলিয়াম পেপের সাথে ডক্টর ফিউরার দেখা হয়েছিল খনন কার্যের 4 সপ্তাহ পর। এই সন্দেহের কারণে সেই অস্থি কলসের উপর থাকা লেখাগুলো নিয়ে বিশ্লেষণ করা শুরু হয়। সেই বিশ্লেষণে জানা যায় যে এই ধরনের কোনো লিপি বা অক্ষর বুদ্ধের সময়কালে ছিলই না। এই ফলাফলে উইলিয়াম পেপে অনেক বেশি আশ্চর্যিত হয়, কারণ উইলিয়াম পেপে জানত যে সে ডক্টর ফিউরার মতো কোনো প্রতারণা করেনি। সে খনন কার্যে যা পেয়েছে সেটাই উপস্থাপন করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব যে বুদ্ধের অস্থিকলসের উপর থাকা লেখাটি বুদ্ধের সময়কালে প্রচলিত ছিলই না? পেপের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। এতক্ষণ আমি যেই ঘটনাগুলো বর্ণনা করেছি, চার্লস হেলেন নামের গবেষক নিজেই এই কথাগুলো বলেছিলেন। 1918 সালে উইলিয়াম ক্ল্যাংস্টন পেপে মারা যান। তিনি জানতেই পারেননি তিনি আসলে বুদ্ধের অস্থি উদ্ধার করেছিলেন। সেগুলো হয়তো বুদ্ধের অস্থি ছিল, এই ধোঁয়াশার মধ্যেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। বিখ্যাত গবেষক চার্লস হেলেন ভাবলেন এর উত্তর অবশ্যই বের করতে হবে। উইলিয়াম পেপে যেই অস্থিগুলো পেয়েছিলেন সেগুলো রাখা হয়েছিল কলকাতার একটি মিউজিয়ামে। অতঃপর চার্লস হেলেন চলে যান কলকাতায়। বুদ্ধের অস্থিকলসের উপর থাকা এই লেখাটি নিজ চোখে না দেখা পর্যন্ত তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে সমস্যাটা আসলে কোথায়। কলকাতায় গিয়ে চার্লস হেলেন সর্বপ্রথম দেখা করেন হেরি ফকের সাথে, যিনি 40 বছরেরও অধিক সময়কাল ধরে ভারতবর্ষের প্রাচীন লিপি নিয়ে গবেষণা করে আসছিলেন। এরপর তারা দুজনেই কলকাতা জাদুঘরে যান এবং বুদ্ধের সেই অস্থিকলসটিকে নিয়ে আসতে বলেন। অতঃপর অনেক কাল পর কলকাতার সেই জাদুঘর থেকে বের করা হলো বুদ্ধের অস্থিকলস দাবি করা সেই পাত্রটিকে। এত বছর পার হয়ে যাওয়ার পরেও সেই লেখাগুলো যেরকম ছিল এখনও সেই অবস্থায়ই দেখতে পাওয়া যায়। হেরি ফকের সামনে সেই অস্থিকলসটি রাখা হলো এবং সেই অস্থিকলসের উপর থাকা লেখাটিকে বিশ্লেষণ করতে বলা হলো। হেরি ফক অনেকক্ষণ যাবৎ লেখাটিকে পর্যবেক্ষণ করলেন। অতঃপর হেরি ফক বললেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা নকল অস্থিকলস নয়। চার্লস হেলেন প্রশ্ন করলেন, আপনি কিভাবে বুঝলেন যে এই অস্থিকলসটা আসল? হেরি ফক জানালেন, লেখার ধরন এবং অস্থিকলসে থাকা উপাদান এ দুটো দেখেই বোঝা যাচ্ছে যে এই অস্থিকলস 1000 বছরের পুরনো। এছাড়াও এই অস্থিকলসে একটি শব্দ ছিল নিদানি, যেটা পুরনো অস্থিকলসগুলোতেই পাওয়া যেত। এরপর হেরি ফক অস্থিকলসের উপরে থাকা লেখাটিকে পূর্ণাঙ্গ অনুবাদ করলেন। সুখিতি ভাতি নাম সাভাগিনিকানাম সাপুত্তাদালানাং ইয়াং সালিলা নিধানে বুদ্ধস্য ভাগবতস্য সাকিয়া, and then he on top of it say yanam. সুকীতি ভাতিনম সাভাগিনিকানাম সাপুত্তাদালানাং ইয়ামা সালিলে নিদানে বুদ্ধস্য ভাগবা সাক্ষিয়ানাম। অর্থাৎ এই অস্থিকলস ভগবান বুদ্ধের, যিনি সাক্ষ্য রাজ্যের অধিপতি ছিলেন। চার্লস হেলেন হেরি ফককে প্রশ্ন করলেন, তাহলে আপনি কি নিশ্চিত যে এই অস্থিকলস ভগবান বুদ্ধের?
হ্যারি ফক বললেন সেটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ এই লেখা 2300 বছর আগের। কিন্তু ভগবান বুদ্ধ তো পরিনির্বাপিত হয়েছিলেন 2500 বছর আগে, তাহলে একে তো বুদ্ধের অস্থি বলা যাচ্ছে না। অতঃপর চার্লস হেলেন আরও গবেষণা শুরু করলেন। তিনি একটি তথ্য সংগ্রহ করলেন, যেখানে তিনি দেখলেন যে তার মতো আরও একজন ব্যক্তি 1971 থেকে 72 সালের দিকে এই সমস্যাটি নিয়ে গবেষণা করেছিলেন। তার নাম ছিল কেএম শ্রীবাস্তব। কেএম শ্রীবাস্তব বুঝেছিলেন যে মূল সমস্যা অস্থি কলসে নয়, মূল সমস্যা হচ্ছে এই স্তূপের মধ্যেই। অতঃপর 1972 সালে কেএম শ্রীবাস্তব নামের এই ব্যক্তি সেই পিপ্রাওয়া স্তূপটি আবারও খনন করলেন। তিনি উইলিয়াম পেপে যতটুকু খনন করেছিলেন ততটুকুই খনন করলেন, কিন্তু ভেতরে কিছুই পেলেন না। এরপর তিনি আরও গভীরে খনন করার সিদ্ধান্ত নিলেন। অতঃপর 19 ফিট নিচে খনন করার পর কেএম শ্রীবাস্তবের মনে হলো যে কিছু একটা মাটির অভ্যন্তরে আছে। চারপাশের মাটি সরানোর পর বের হয়ে আসে আরও একটি অস্থি কলস। এই অস্থি কলসটি আগের অস্থি কলসের তুলনায় সাধারণ ছিল, অর্থাৎ বুদ্ধের দাহক্রিয়ার স্থানের কিছু ফিট উপরে এবং কিছু ফিট নিচে পরপর দুইটি অস্থি কলস পাওয়া যায়। একটি অস্থি কলস পেয়েছিলেন 1898 সালে উইলিয়াম পেপে, আরেকটি পেয়েছিলেন 1972 সালে কেএম শ্রীবাস্তব। এ পর্যায়ে গবেষণা করতে গিয়ে চার্লস হেলেনের নিজেরই মাথা কাজ করছিল না। তিনি বুঝতে পারছিলেন না কোনটি আসলে বুদ্ধের আসল অস্থি কলস। চার্লস হেলেন সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবে তিনি এই প্রশ্নের উত্তর বের করবেন। যেহেতু পিপ্রাওয়া স্তূপ থেকে কোনো উত্তর পাওয়া গেল না, তিনি অন্যান্য স্তূপে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমরা এই ভিডিওর শুরুতে বলেছিলাম যে সম্রাট অশোক বুদ্ধের মহাপরিনির্বাণের 218 বছর পর 84,000টি স্তূপ নির্মাণ করেছিলেন, যার মধ্যে একটির নাম ছিল সাঁচি স্তূপ, যেটা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। চার্লস হেলেন সেই স্তূপে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরের দিন চার্লস হেলেন সেই সাঁচি স্তূপে যান এবং সেই স্তূপ পর্যবেক্ষণ করতে থাকেন। তিনি সেই স্তূপের আশেপাশে কিছু পাথরের গায়ে কিছু লেখা খোদাই করা অবস্থায় দেখতে পান। এছাড়া সেখানে কিছু পিলার, অশোক স্তম্ভ এবং কারুকার্য সম্বলিত বেশ কিছু স্থাপনা দেখতে পান। দেখতে দেখতে হঠাৎ চার্লস হেলেনের মনে কিছু একটা প্রশ্ন উৎপন্ন হয় এবং তিনি তাড়াহুড়ো করে সাঁচি স্তূপ থেকে বের হয়ে যান এবং আবার বুদ্ধের দাহক্রিয়ার স্থানে অর্থাৎ পিপ্রাওয়া স্তূপে চলে যান। তিনি পুনরায় হ্যারি ফকের সাথে দেখা করেন এবং পিপ্রাওয়া স্তূপে উইলিয়াম পেপে যেই সিন্দুকটি পেয়েছিলেন সেটিকে বের করেন। এরপর দুজনই এই সিন্দুকটি নিয়ে গবেষণা শুরু করেন। সিন্দুকের উপাদান নিয়ে গবেষণা করার পর চার্লস হেলেন যেটা পেলেন তা এই সমস্যাটিকে সমাধান করেছিল। চার্লস হেলেন দেখলেন যে যেই উপাদান দিয়ে এই সিন্দুকটি তৈরি করা হয়েছে সেই একই উপাদান দিয়ে সাঁচি স্তূপের পিলার তৈরি করা হয়েছে, যেটা সম্রাট অশোকের তৈরি। অর্থাৎ চার্লস হেলেনের আর বুঝতে বাকি নেই যে এই কাজ সম্রাট অশোকই করেছিলেন। আমরা শুরুতেই বলেছিলাম যে সম্রাট অশোক বুদ্ধের সময়কালীন 60টি স্তূপ থেকে বুদ্ধের অস্থি বের করেছিলেন, যার মধ্যে একটি ছিল এই পিপ্রাওয়া স্তূপ। তিনি স্তূপ খনন করে অস্থি কলস থেকে অস্থিগুলোকে বের করে আনেন। সেই অস্থিগুলোকে তিনি 84,000 ভাগে ভাগ করেন। এরপর তিনি নতুন অস্থি কলসের মধ্যে সেই অস্থিগুলো রাখেন। এরপর পুরনো অস্থি কলসগুলোকে আগের জায়গাতে রেখে মাটির আরও কিছু ফিট উপরে নতুন অস্থি কলস এবং সাক্ষ্যদের মণিমুক্তা সহ নিজের কিছু মণিমুক্তা দিয়ে সেই স্তূপটিকে তিনি আবার পুনর্নির্মাণ করেন। নতুন সেই অস্থি কলসের গায়েই সম্রাট অশোক লিখেছিলেন, সুকীতি ভাতিনাম সাভাগিনী কানাম সাপুত্তা দালানাং ইয়ামা সালিলে নিদানি বুদ্ধাস্সা ভাগবা সাক্ষিয়ানাম। অর্থাৎ এই অস্থি কলস ভগবান বুদ্ধের, যিনি শাক্য রাজ্যের অধিপতি ছিলেন। তাহলে এবার আমরা বোঝার চেষ্টা করি আসলে ঘটনাটা কি। 1898 সালে উইলিয়াম পেপে যখন খনন করলেন, তিনি উপরের অংশ পর্যন্ত খনন করেছিলেন, যেখানে সম্রাট অশোক বুদ্ধের অস্থিকে নতুনভাবে স্থাপন করেছিলেন। তিনি যেহেতু অস্থি পেয়ে গিয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে নিশ্চয়ই এর নিচে আর কিছুই নেই। এই কারণে তিনি এর নিচে আর খনন করেননি। ফলে যখন অস্থি কলসের লেখাটি নিয়ে গবেষণা করা হয়, তখন দেখা যাচ্ছিল যে এই লেখা বুদ্ধের আমলে ছিলই না, কারণ এমন লেখা ছিল সম্রাট অশোকের আমলে। এই কারণেই মূলত বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছিল।
কিন্তু 1972 সালে ক্যাম শ্রীবাস্তব যখন একেবারে স্তূপের সম্পূর্ণ নিচ পর্যন্ত খনন করে ফেললেন, তখন বোঝা যায় যে এটা শাক্যদের দ্বারা প্রদানকৃত অস্থিকলস, আর উপরেরটা হচ্ছে সম্রাট অশোক দ্বারা প্রদত্ত অস্থিকলস। এখন ঘটনা হচ্ছে, উইলিয়াম পেপে যখন উপরের অংশ খনন করে ফেলে, তখন সে মণিমুক্তা এবং অস্থি থেকে শুরু করে সব কিছুই সে পেয়ে যায়, কারণ সম্রাট অশোক সব কিছু মাটির উপরের অংশে নিয়ে এসেছিলেন। উইলিয়াম পেপে সর্বমোট 1800-এর বেশি মণিমুক্তা পেয়েছিলেন। তৎকালীন সরকারের কাছে প্রায় 1500-এর মতো মণিমুক্তা ছিল। বাকি 349টি মণিমুক্তা উইলিয়াম পেপে এবং তার পরিবারবর্গ ইংল্যান্ডে নিয়ে যায়। উইলিয়াম পেপের মৃত্যুর পর তার ছেলের কাছে তিনি এসব দিয়ে যান। তার ছেলের মৃত্যুর পর তার নাতির কাছে তিনি এগুলো রেখে যান। সর্বশেষ এই মণিমুক্তাগুলো ছিল উইলিয়াম পেপের নাতি নীল পেপের কাছে। গত কিছুদিন আগে উইলিয়াম পেপের পরিবারবর্গ বুদ্ধের অস্থি এবং এই 349টা মূল্যবান মণিরত্ন এবং পাথরগুলো হংকংয়ের সোতেবি নামের একটি সংস্থার মাধ্যমে নিলামে বিক্রি করার একটা বিজ্ঞাপন জারি করে। ভারত সরকার যখন এই নিলামের বিজ্ঞাপনটি দেখল, তারা সাথে সাথে উইলিয়াম পেপের পরিবারবর্গের কাছে আইনি নোটিশ পাঠায়। কারণ বুদ্ধের অস্থি এবং এরকম অমূল্য মণি মুক্তা এবং পাথর নিলামে তোলা এবং বিক্রি করা সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ। ভারত সরকারের আদেশ জারি করার পর এই নিলামটি স্থগিত হয় এবং আইনি প্রক্রিয়ায় ভারত জয়লাভ করে। অতঃপর প্রায় 100 কোটি রুপির অধিক মুদ্রা দিয়ে বুদ্ধের অস্থি এবং সেই মূল্যবান মণিরত্নগুলোকে ভারতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে বুদ্ধের অস্থি এবং মণিরত্নগুলো দিল্লির রাষ্ট্রীয় জাদুঘরে সংরক্ষিত রাখা হয়েছে এবং প্রায় 5 বছর অবধি এগুলো প্রদর্শন করা হবে বলে সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এই মূল্যবান মণিরত্নগুলো এবং বুদ্ধের অস্থিকে জানাই বিনম্র বন্দনা। সবাইকে 3 বার সাধুবাদ প্রদানের আহ্বান জানিয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।